শুভেচ্ছা। রাতের বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনামগুলো জানাবো। ২৪-এর অভ্যুত্থানকে ৭১-এর সঙ্গে এক কাতারে রাখার সুপারিশে বিএনপির না। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের। রাষ্ট্রের কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চায় এনসিপি। নতুনভাবে লেখা অপ্রয়োজনীয়, ঐকমত্য কমিশনকে জানালো সিপিবি। জুলাই বিপ্লবে আহতরা জাতির শ্রেষ্ঠ সন্তান, মন্তব্য সেনাপ্রধানের। তাদের পাশে থাকার প্রতিশ্রুতি। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের কথা ফেসবুকে আসা উচিত হয়নি, মন্তব্য সার্জিসের। বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব কাম্য নয়, বলছেন বিশ্লেষকরা। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম তদন্ত প্রতিবেদন জমা। আসলে ৬ লাশ পোড়ানোর সময় একজন জীবিত ছিল, জানালো প্রসিকিউশন। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। পতিত সরকারের পক্ষে বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়াচ্ছে ভারতের কয়েকটি গণমাধ্যম। সংলাপে অভিযোগ, পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলার তাগিদ। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে পহেলা বৈশাখে ভিন্ন আঙ্গিকে বের হবে শোভাযাত্রা। সংসদ ভবন এলাকায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চীনা ড্রোন শো। চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটা রক কনসার্ট হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোর আয়োজন করা হবে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বিগত সময়ে নানাভাবে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে। জুলাই আন্দোলনে জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে। বিকেলে রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আরেক আলোচনা সভায় তিনি বলেছেন, শুধু রাজনৈতিক পরিচয় নয়, জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে সবাইকে। জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। সেখানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সময়গুলোতে গণতন্ত্রকে নানাভাবে ব্যাহত করা হয়েছে, কিন্তু জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে। দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সবার আগে বিএনপি কথা বলেছে বলে মন্তব্য করেন তিনি। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সবচেয়ে বড় সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চায়। আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে ওর বিচার হবে এবং সাংগঠনিক বিচার করতে পারে। পরে সন্ধ্যায় গুলশানে আমরা বিএনপি পরিবার এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তারেক রহমান শুধু রাজনীতির জন্য নয়, জনকল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান। এই সময় জনকল্যাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান রুহুল কবির রিজভী। রাজনীতির পাশেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক কিছু করার আছে। যে মানুষগুলো এখনো সম্পৃক্ত নন, এরকম কিছু মানুষকে যদি আমরা উৎসাহিত করে এই কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে আরো কিছু মানুষ হেল্প পাবে, আরো কিছু মানুষ সহযোগিতা পাবে, যেটিতে সমাজের উপকার হবে, সর্বোপরি দেশ বা রাষ্ট্রের উপকার হবে। এই দলেরই তৈরি করা সন্তানদের দিয়েই
এই ব্যাপক মানবিক কর্মযজ্ঞ যে করা সম্ভব সেটি আমরা বিএনপি পরিবার করেছে প্রধান পৃষ্ঠপোষকের তার প্রেরণায় এবং তার তাগিদে। তারেক রহমান বলেন, জনগণ রাজনীতির সবচেয়ে বড় পুঁজি, জনগণের কল্যাণেই কাজ করতে হবে রাজনীতিকদের। আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানে ৭১ আর ২৪-এর গণ অভ্যুত্থান এক কাতারে আনা সমীচীন নয়। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে দলীয় মতামত হস্তান্তর শেষে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবিধানের মূলনীতি বদলানো, গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে নাগরিকতন্ত্র রাখা এবং গণপরিষদের ভোট নিয়েও দলটি আপত্তি জানিয়েছে। তবে দুদক সংক্রান্ত ২০টি সুপারিশের ১১টি, বিচার বিভাগের বেশিরভাগ আর জনপ্রশাসনের অর্ধেকের বেশির প্রস্তাবেই সম্মত বিএনপি। ১৭তম রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশনের ১৬৬টি প্রশ্নমালার উপর ২০ দিনের পর্যালোচনা শেষে দলীয় মতামত জানিয়েছে বিএনপি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত মতামত তুলে দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ প্রতিনিধি দল। ৫ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালায় দুদক সংক্রান্ত প্রস্তাবনা ছিল ২০টি, যার ১১টিতে সমর্থন দিয়েছে বিএনপি। একটিতে আপত্তি থাকলেও বাকিগুলো আংশিক সমর্থন ও মন্তব্য জানিয়েছে দলটি। জনপ্রশাসনের ২৬টি সুপারিশের অর্ধেকে সম্মত বিএনপি। বিচার বিভাগের সংস্কার প্রস্তাবেও জানায়নি তেমন আপত্তি। পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই। তবে আপত্তি নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত ২৭টি সুপারিশের বেশ কিছু নিয়ে। বিএনপি মনে করে সংসদীয় স্থায়ী কমিটির কাছে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ রাখা যাবে না। সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ, এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই থাকা দরকার। যেমন একটি হলো যে এনআইডি, একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপসারিত হয় সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরও দুই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা। বিএনপির সবচেয়ে বেশি আপত্তি সংবিধান সংক্রান্ত সুপারিশ নিয়ে। ওনারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিএম্বলেই থাকা উচিত। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে একই থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। মূলনীতির মধ্যে যে প্রস্তাবগুলো আছে সেগুলোর হয়তো সংশোধনে আনা যায়, বাট আমরা আমাদের দলের পক্ষ থেকে পূর্ব অবস্থায়, পঞ্চদশ সংশোধনী পূর্ব অবস্থায় বহাল রাখার জন্য আমরা প্রস্তাব করেছি। পাশাপাশি সংস্কার বাস্তবায়নে গণপরিষদের ভোটের তুলনায় জাতীয় সংসদকে বেছে নেওয়ার পরামর্শ সালাউদ্দিন আহমদের। গণভোটের বিধানটা আছে আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন। সেখানে বলা আছে যে আর্টিকেল 8, আর্টিকেল 48, আর্টিকেল 56 এবং আর্টিকেল 142 ইটসেলফ, এগুলো যখন সংশোধিত হবে তখন গণভোটের প্রয়োজন হবে। যদি নতুন সংবিধানে আলাপ আলোচনার মধ্য দিয়ে আরও কোনো প্রভিশন যদি এই গণভোটের অধীনে নিয়ে আসা হয়, সেটা তখন দেখা যাবে। সেই সমস্ত ক্ষেত্রে গণভোটের কথা আসতে পারে। আগে সংসদ নির্বাচন করা উচিত, গণভোট নির্বাচন নয়। সংস্কার প্রশ্নে সম্মতি আর আপত্তি নিয়ে ঈদের পর ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপি। দলীয় নেতাদের প্রত্যাশা সেই সময় হবে দ্বিমতগুলোর মীমাংসা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সংবিধানকে একদলীয় এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই দলটির মতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেই সংবিধান প্রণয়ন করা যেতে পারে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল ও নির্বাচন কমিশন একসাথে নির্বাচন সম্পন্ন করতে পারে, আর সেজন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। যদিও বর্তমান বাস্তবতায় সংবিধান নতুন করে লেখাকে অপ্রয়োজনীয় মনে করছে সিপিবি। জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারের সুপারিশের উপর দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টির সাথে একমত, ২২টি সুপারিশে আপত্তি জানিয়েছে তারা।
নির্বাচনে প্রার্থীর বয়স 23 বছর, ভোটের আগে উচ্চকক্ষের প্রার্থীদের তালিকা প্রণয়ন, অর্থবিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না, এসব প্রস্তাব রেখেছে নতুন এই দলটি। ইসি এবং সাংবিধানিক কাউন্সিল একসাথে নির্বাচন আয়োজন করবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলে মনে করে এনসিপি। বিদ্যমান সংবিধানকে একদলীয় বিতর্কিত দাবি করে নতুনভাবে প্রণয়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব রেখেছে তরুণদের এই দল। দেশ একেবারে নতুন করে স্বাধীন নতুন করে সংবিধান লেখা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যারা নির্বাচনের মধ্যে দিয়ে বিজয়ী হবে, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে যেটাই বলি মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেখানে তারা যাবে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে। পরে ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দেয় সিপিবি। গণপরিষদ ও নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখছে না দলটি, জানান সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা সংস্কার এই কাজটা আগে করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে, এই অসম্পূর্ণতা দূর করতে হবে, সংস্কার করতে হবে। পরিষ্কার কথা, সংবিধান সংশোধন, কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি। এর আগে সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবিধানে ধর্মনিরপেক্ষতা ভিন্ন নামে রাখার সুপারিশ করে তারা। এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের প্রস্তাব দেয় দলটি। আমরা প্রধানত চাই যে আসলে সংস্কারটা নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের আগে কিংবা জাতীয় সংসদের সাথে যেন হয়। আলোচনার মাধ্যমে একমতে পৌঁছবে দলগুলো, এমন প্রত্যাশা ঐকমত্য কমিশনের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় নয়, রাজনীতি নিয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে এনসিপির বাংলা মোটর কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, সেনানিবাসে বৈঠকের বিষয়ে দলীয়ভাবে তারা অবগত নন, দলীয় ফোরামে আলোচনার পরে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে এনসিপি। আরও বললেন, গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দল হিসেবে এনসিপি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, এ কারণে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। আমাদের যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আখতার হোসেন স্পষ্ট করেছেন, রিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন, এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো গোষ্ঠী বিভাজনের প্রচেষ্টা চালায় সেটা নিয়ে এনসিপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে। জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান, তাদের মনোবল হারানোর কিছু নেই, সেনাবাহিনী তাদের পাশে থাকবে। সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামা লঞ্চে জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার এবং নৈশ ভোজে কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধান আরও বলেছেন, আহতদের আর্থিক সহযোগিতা করা হচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন, খোঁজখবর নেন তাদের। ইফতার ও নৈশ ভোজে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্র ছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও এই অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানে আহত 4215 জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 989 জন আহতদের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে 39 জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেই দিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব, এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। দু একটি মন্তব্যে উত্তেজনা ছড়ালেও সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব কাম্য নয়। স্থিতিশীল রাষ্ট্রের জন্যই সবার ঐক্যবদ্ধ থাকা উচিত বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের যে কোনো মন্তব্যে পরিপক্কতা দেখানোর পরামর্শ দিয়েছেন তারা, নতুবা প্রতিষ্ঠানের ভারসাম্য নষ্ট হতে পারে।
রাজপথে মানুষের ঢল, বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দুকের গুলি। ছাত্র জনতার আহ্বান ছিল তাদের পাশে থাকুক সেনাবাহিনী। 5 আগস্টের অভ্যুত্থানে জনতার সাথে সহাবস্থানে ছিল সেনা সদস্যরা। হাতে হাত মিলিয়ে উল্লাস করতেও দেখা গেছে বিভিন্ন স্থানে। 7 মাস পর গদিচ্যুত আওয়ামী লীগ ঘিরে শুরু হয়েছে সমালোচনা। আন্দোলনের সামনে থাকাদের মন্তব্যে প্রশ্ন উঠেছে শীর্ষ নেতৃত্বের সাথে সম্পর্ক নিয়ে। এই দায়িত্বটা আর্মি নিজের কাঁধে তুলে না নিয়ে বরং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ছেড়ে দিতে পারত বা রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিতে পারত। ছাত্রদের মনে ঝুঁকিত হিসেবে তাদের মধ্যে কাজ করে আর কি, যে কারণে তারা কোনো অবস্থাতেই আওয়ামী লীগ ফিরে আসুক এটা তারা মানবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশার এই সময়ে পারস্পরিক দূরত্ব কাম্য নয় বলছেন দীর্ঘদিন প্রশাসনের দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা। এমনি আমরা অনাস্থায় জর্জরিত এবং অনাস্থা হলো আমাদের একটা বিশাল সমস্যা রাজনৈতিক সংস্কৃতিতে। তো এখন সেটা কমে আসা উচিত। এখন তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে এটা রাষ্ট্রের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল। কিন্তু যদি কোনো বিভাজন তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, তাহলে তারাও ভালো থাকবে না, রাষ্ট্রটাও ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন নিয়ে মতভেদ আছে আন্দোলনের সপক্ষের শক্তিগুলোর। রাজনীতির এই কৌশল বা লড়াইকে স্বাভাবিক বলছেন কেউ কেউ। তবে সরকারে থাকা ব্যক্তিদের মন্তব্য পরিশীলিত হওয়া উচিত বলছেন তারা। এখন আমাদের তরুণেরা তাদের সাথে ভিতরে যে কথাবার্তা হয়েছে সেটা যেভাবে প্রচার করে দিচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রীয় শিষ্টাচারে পড়ে না। অনেক কথা হবে ভিতরে, কিন্তু সেগুলো প্রচার করা যাবে না। প্রচার করতে হলে অন্তত 30-40 বছর অপেক্ষা করা লাগবে। পুরো পরিবেশ থেকে কে কত তার স্বার্থ আদায় করে নিতে পারে। সুতরাং এইটা আমার মনে হয় না যে পরিস্থিতি খুব বেশি প্রতিকূলে আছে আমাদের, বিশেষ করে রাজনৈতিক। বৈদেশিক সম্পর্ককে আপনি দ্রুত ফিরে নর্মাল জায়গায় আনতে হবে। আপনার ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক ফিরে আনতে হবে, আমেরিকার সাথে স্বাভাবিক সম্পর্ক ফিরে আনতে হবে। দিন শেষে স্থিতিশীল রাষ্ট্র চায় মানুষ। ভোটের অধিকার, সুশাসন ফিরিয়ে আনার পাশাপাশি অস্থিরতা দূর করার পক্ষে তারা। এজন্য অন্তর্বর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিশ্লেষকরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। হাসনাত আব্দুল্লাহর সাথে খানিকটা দ্বিমত পোষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিলেন 24-এর আন্দোলনের অন্যতম সংগঠক সাজিশ আলম। তিনি লিখেছেন, সেনাপ্রধান নয়, তাদের আগ্রহী 11 মার্চ বৈঠক হয়েছিল। বৈঠকে শুধু 3 জনই উপস্থিত ছিলেন। তবে এতটা গোপনীয় বৈঠকের কথাবার্তা যেভাবে ফেসবুকে এসেছে তা সমীচীন হয়নি বলেই মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আস্থার সংকট তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সার্জিস। 11 তারিখের বৈঠকে সেনাপ্রধানের তরফ থেকে আওয়ামী লীগ ইস্যুতে কোনো চাপ প্রয়োগ করা হয়নি, কেবল মতামত জানানো হয়েছিল। পরিশোধিত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুরুত্বের কথা জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে রাজনীতিতে কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে নন সার্জিস। গত কয়েকদিনে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ইফতার আয়োজন করে গণ অধিকার পরিষদ। এ সময় নূর আরও বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এমন কোনো কথা বলা উচিত নয় যাতে ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার রাস্তা তৈরি হয়। দেশে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানকে বিতর্কিত না করার আহ্বান জানান গণ অধিকার পরিষদ সভাপতি। ইফতারে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিছু ছাত্র নেতৃবৃন্দর গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বের সাথে কথা বলুন। এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে, ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে। বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক চেয়ে কূটনৈতিক পত্র দেয় বাংলাদেশ। 4 দিন পার হলেও দিল্লির কাছ থেকে এখনো উত্তর পায়নি ঢাকা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা
তৌহিদ হোসেন। তিনি বললেন, আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদির সাথে বৈঠক করতে চান ডক্টর ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলো বৈঠক হওয়া নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে, তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে যে তথ্য দিয়েছেন সেটি আবার ভিন্ন বার্তা দিচ্ছে। জয়শঙ্কর বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে। না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর, কিছু এমওইউ হতে পারে। দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসেছে কিনা প্রধান উপদেষ্টার সাথে? না, কোনো উত্তর আসেনি। আমরা তো জানালাম মাত্র 2 দিন আগে। কোনো ব্যাপারে আশা প্রকাশ করছেন? এই মুহূর্তে আর কিছু নাই আসলে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত এই কথা বলেছেন। তিনি বললেন, প্রধান উপদেষ্টার সফর নিয়ে চীন খুব ঘনিষ্ঠভাবেই কাজ করছে। এই সফরে গুরুত্বপূর্ণ ঘোষণাও আসতে পারে, আর সফরটি একটি মাইল ফলক হবে। প্রধান উপদেষ্টার সফরে দৃষ্টি থাকবে ভারত, যুক্তরাষ্ট্রের। এই বিষয়টি নিয়ে চীনের মন্তব্য জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বললেন, সফরটি খুব ফলদায়ক হবে। বাংলাদেশ ও চীনের উপকার কিভাবে হবে সেটাই উদ্দেশ্য। This year, 50th anniversary, so it is a part of function, the most important function to celebrate 50th anniversary. So we are working very closely with Bangladesh. We will ensure it's a very successful, very productive and milestone visit. It is something between China and Bangladesh. We want to make the good one and very benefit for China and Bangladesh. That is our purpose. আশুলিয়া লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ। জুলাই গণহত্যার এটি প্রথম মামলা যার তদন্ত সম্পন্ন হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, ঈদের পরে আরও কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট তারা হাতে পাবেন। রোববার নিজ কার্যালয়ে কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে, তবে সেই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। গণ অভ্যুত্থানের বিজয়ের দিন 5 আগস্ট আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর দৃশ্য দেখে আঁতকে উঠেছিল গোটা দেশ। এই মামলায় তদন্ত করতে গিয়ে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানতে পারে 6 জনের মরদেহ যখন পোড়ানো হচ্ছিল তখনও একজন জীবিত ছিলেন। জ্যান্ত দেখেও তার চিকিৎসার ব্যবস্থা না করে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে পুলিশ। এরকম লোমহর্ষক তথ্য উঠে এসেছে আশুলিয়ায় গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদনে, যেটি এরই মধ্যে চলে এসেছে প্রসিকিউশনে। এছাড়া ঢাকার উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি, চানখারপুলের হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। জানা গেছে আশুলিয়ার মামলায় আসামি করা হয়েছে 10 জনকে। ঈদের পর শেখ হাসিনার মামলা সহ আরও কয়েকটি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা। একটা রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, বাকি 3 থেকে 4টা মামলার তদন্তর ফিনিশিং টাচ চলছে এবং এটা আশা করছি ঈদের পরপরই আমাদের হাতে এই রিপোর্টগুলো চলে আসবে। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। হতাশ না হওয়ার পরামর্শ তার। সাম্প্রতিক আলোচিত ইস্যু আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেন তিনি। ট্রাইব্যুনালের ব্যাপারে হতাশাব্যঞ্জক কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন, আমরা আমাদের দায়িত্বের প্রতি কমিটেড। আমরা এটাকে জাতীয় প্রত্যাশার জায়গা থেকে এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা কাজ আছে সেটা আমরা করব এবং সেটা অবশ্যই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে পাবেন। বিশেষ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামির সংখ্যা 143, যদিও গ্রেফতার মাত্র 51। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদ কেনাকাটা চললেও চুরি ছিনতাইয়ের আশঙ্কায় মেহেরপুরবাসী, যে কারণে রাতে এখন আর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় থাকছে না। ঈদ উপলক্ষে দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন জেলার দোকানিরা। গরমে সুতি পোশাকের চাহিদাই বেশি। 1000 থেকে শুরু হয়ে বিভিন্ন দামে তা বিক্রি হচ্ছে, তবে এই চুরি ছিনতাইয়ের আশঙ্কায় সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, ঈদ বেচাকেনা শুরু হলো, তবে অন্যান্য বছরের তুলনায় রাতে ভিড় কম। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকেই নিশ্চিন্ত নন, তবে জেলা পুলিশের দাবি ঈদ কেনাকাটা নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, আর শেষ ভাগে ভিড় বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।
পছন্দ যেটা সেটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসগুলা। তো এগুলোর কাপড়ও খুব ভালো, মানসম্মত, কিন্তু দামটা এবার একটু বেশি, হয়তোবা পরিস্থিতির কারণে। সন্ত্রাসী, চাঁদাবাজি, মানে অনেক কিছু, চোর ডাকাতের ভয়, টাউনে মানুষ আসতে পারছে না, গ্রাম থেকে মানুষ আসতে পারছে না। একটি স্পেশাল টিম কাজ করছে, তাছাড়া ডিবি পুলিশের আলাদা টিম সার্বক্ষণিক নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছে এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সার্কেল এডিশনাল এসপি তারা দিবারাত্রি সার্বক্ষণিক তদারকি ডিউটিতে নিয়োজিত আছে। পতিত সরকারের পক্ষে ভারতের 10 থেকে 12টি মূলধারার গণমাধ্যম সংগঠিতভাবেই অপতথ্য ছড়াচ্ছে, যা রাজনৈতিক মোকাবেলা করা প্রয়োজন বলেই মনে করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন, দেশ বিদেশের অনেক গণমাধ্যম পরিবর্তন মেনে নিতে পারছে না। শেখ হাসিনা সরকারের আমলে যারা জনগণের বিপক্ষে, তারা ভুল স্বীকার না করে এখনো বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। বিকেলে মিসইনফরমেশন ডিসইনফরমেশন বিষয়ক সংলাপে এসব কথা বলেন তারা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্যের যুগে গণমাধ্যম উন্নয়নের জন্য চ্যালেঞ্জ ও দায়িত্ব শীর্ষক সংলাপ, সহ আয়োজক ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম ও অক্সফাম বাংলাদেশ। এ বিষয়ক এক প্রেজেন্টেশনে জানানো হয়, বাংলাদেশের সবচাইতে বেশি মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে। দেখা গেছে যে তথ্য যত বেশি ভাইরাল তা তত বেশি মিথ্যা। ভাইরাল যে সংবাদটা দেখছি সেটাই আমি নিজে অ্যাডাপ্ট করছি এবং একটু পরে দেখছি এটা একটা ফেক নিউজ। অতিথিরা জানান, ভুল, মিথ্যা, বিভ্রান্তিকর ও অপতথ্য দিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা বাড়ছে। কয়েক বছর আগের ছবি বর্তমান ছবি বলে চালিয়ে দেওয়া হয়েছে, অন্য দেশের ছবি আমাদের দেশের সংখ্যালঘু নির্যাতনের ছবি বলে চালিয়ে দেওয়া হয়েছে, শত শত ফটো কার্ড যমুনা টেলিভিশনের নামে চালিয়ে দেওয়া হয়েছে ভুল ইনফরমেশন দিয়ে, এবং সেগুলোকে আবার আমাদের সহকর্মীরা এগুলোর প্রত্যেকটার আবার কারেকশন দিতে হয়েছে। ব্যতিব্যস্ত আমাদের নিউজ রুম কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, দেশে এখন ভুল ও মিথ্যা তথ্যের সুনামি বইছে। সীমান্তের ওপারে গণমাধ্যম যা করছে তা ঠেকানো কঠিন হলেও সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ তার। আপনি কি রিপাবলিক বাংলাকে সোশ্যাল মিডিয়া বলবেন? নাম নিয়েই আমি বলি, এই রিপাবলিক বাংলার কিন্তু ওই ভারতে কোনো শ্রোতা নেই, পশ্চিমবঙ্গেও শ্রোতা নেই, দর্শক নেই, কিন্তু তাদের প্রধান দর্শক বাংলাদেশে, কারণ আমরা দেখি। এটা তো চ্যালেঞ্জ, এটা তো মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সুবিধা পেতেই ইচ্ছে করেই ভুল তথ্য ছড়ানো হয়। গণমাধ্যমগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনেক মাধ্যম কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খবরও প্রচার করি নাই। অনেক মাধ্যম একেবারে সাইলেন্ট ছিলাম শেষ দিনের আগের দিনটা পর্যন্ত। তাদেরকে কিন্তু কাউকে অনুতপ্ত হতে দেখি নাই। অনুষ্ঠানে সাংবাদিক ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কাজ করেন এমন অংশীজনরা তাদের মতামত তুলে ধরেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বাংলা নববর্ষ উদযাপনে এবার সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বরাবরের মতো এবারও চারুকলা থেকে শোভাযাত্রা বের হবে, তবে এটা মঙ্গল শোভাযাত্রা নাকি নতুন কোনো নামে হবে সে বিষয়ে আগামীকাল অর্থাৎ সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে। এবার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ ভিন্নভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ বৈঠকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈশাখে ছায়ানট, সুরের ধারার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে সাইমুম শিল্পী গোষ্ঠী। যেভাবে আজকের এই সিদ্ধান্ত আমাদের হয়েছে, মনে হবে যেন সারা দেশব্যাপী একটা সংস্কৃতির উৎসব হচ্ছে। 14 এপ্রিল একটা নতুন কিছু নিয়ে বাংলাদেশের সামনে আসবে এবং আই উইশ অল দ্য সাকসেস। আমিও এর পার্ট হতে পারে, ভেরি এক্সাইটেড। শুধু বাংলা নববর্ষ না, সকল জাতিসত্তার আদিবাসী যতগুলো জনগোষ্ঠী আছে সবার উপস্থিতিতে, সবার অংশগ্রহণে আমরা যেভাবে অনুষ্ঠান এত বছর ধরে করে আসছি আমরা সেই ধারায় করব। সমাজ থেকে কোনো রীতিকে বাদ দেয়া ভালো নয় মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিত করে এবার পহেলা বৈশাখকে পরিণত করা হবে সবার উৎসবে।
এটা খুবই কালারফুল একটা উৎসব হবে এবং এটা সকল জাতিগোষ্ঠীর পোশাক, রং, গান, সঙ্গীত সব কিছুর অংশগ্রহণে শোভাযাত্রা হবে। আমরা বিশ্বাস করি আগে যেরকম সামনে র্যাপ পিছে র্যাপ দিয়ে মিছিল করতে হতো সেটা করতে হবে না। বাংলাদেশের মানুষ এটা তাদের সবার উৎসব। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো সেই হিসেবে ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। শোভাযাত্রায় রেওয়াজ ও পরিবর্তনের মিশ্রণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা রেওয়াজ চাচ্ছি, সম্মান করতে চাচ্ছি, ঐতিহ্যকে সম্মান করতে চাচ্ছি, তার পাশাপাশি যে পরিবর্তনটি হয়েছে তাকেও জায়গা দিতে চাচ্ছি। শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা নিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক হবে। সেখানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের যে স্বীকৃতি তাকে স্মরণে রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, এবার রাজধানীবাসীর ঈদকে আরও উৎসব মুখর করতে আয়োজন করা হবে ঈদ আনন্দ মিছিল। পুরাতন বাণিজ্য মেলা মাঠে হবে ঈদের জামাত, তার পাশেই হবে মেলার আয়োজনও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলি আগ্রাসনে প্রায় ১.৫ বছরে গাজায় প্রাণহানির সংখ্যা ৫০,০০০ ছাড়ালো। রোববার নিহতের সংখ্যা হালনাগাদ করে এই তথ্য প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় আহত ১,১৩,০০০-এর বেশি ফিলিস্তিনি। গাজা প্রশাসনের তথ্য বলছে এখনও হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। লোকবল আর প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে যা উদ্ধার করাও সম্ভব হচ্ছে না। যদিও গাজায় নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক জার্নাল ল্যান্সেটের পরিসংখ্যান বলছে যে এই প্রকাশিত সংখ্যার চেয়েও প্রকৃত সংখ্যা কয়েক গুণ বেশি। সংঘাত সহিংসতায় উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের জেরে রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ অনেক শহরেই বিক্ষোভ চলছে। তুর্কি সরকার জানিয়েছে এ পর্যন্ত ৩ শতাধিক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। ইস্তাম্বুলের সিটি হলের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশের উপরে হামলা চালায়। এদিকে শনিবার দুর্নীতি ও সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকার অভিযোগে আদালতে জিজ্ঞাসাবাদ করা হয় ইমামোগলুকে। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।